নমস্কার, আমি সব্যসাচী নস্কর। আর আপনারা এই মুহূর্তে দেখছেন নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। তো গতকালকের আমি বিডিপি ফার্স্ট ইয়ারের একটি অপরিহার্য সাবজেক্ট এফএইচএস অর্থাৎ মানববিদ্যা ও সমাজবিদ্যার উপর আমি অনলাইন ক্লাস নিয়েছি এবং সেই ক্লাসটা নিয়েছি গুগল মিটের মাধ্যমে এবং ক্লাসের আলোচ্য বিষয় ছিল ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লব। তো কালকের আমি ক্লাস নিতে গিয়ে দেখলাম যে ক্লাস শুরু হওয়ার সাথে সাথে উইদিন 10 মিনিটসের ভিতরে গুগল মিটে স্টুডেন্ট ফুল হয়ে গেছে। আর আপনারা জানেন যে গুগল মিটে 100 জন ছাত্রের বেশি কিন্তু আর অনুপ্রবেশ করতে পারে না বা ঢুকতে পারে না। সে কারণে হচ্ছে 100 জন ছাত্র হয়ে যাওয়ার পরেই বহু ছাত্র কিন্তু ক্লাসে ঢোকার চেষ্টা করেও কিন্তু ঢুকতে পারেননি। সেক্ষেত্রে পরবর্তী ক্লাস শেষ হওয়ার পর বহু ছাত্র আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে ইনবক্স করে বলেছেন এবং বাই ফোনে বলেছেন যে স্যার ক্লাস করতে পারিনি, তো বিকল্প যদি একটা ক্লাসের ব্যবস্থা করেন তাহলে খুবই ভালো হয়। তো আমি ছাত্রদের বলেছিলাম যে আমি আগামীকাল ইউটিউবের মাধ্যমে শিল্প বিপ্লব বিষয়টা আমি আবার পর্যালোচনা করব এবং তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটা অনুসরণ করবেন, তার ফলে আপনারা কিন্তু এই ক্লাসের মূল বিষয়বস্তু বা জিষ্টুকুনি আপনারা বুঝতে পারবেন। তো চলুন এবারে আমরা মূল আলোচনার বিষয়বস্তুতে ঢুকি। শিল্প বিপ্লব তো ইংল্যান্ডের অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সংগঠিত ইংল্যান্ডের শিল্প বিপ্লব, এই কন্টেন্টটা আপনাদের আছে এফএইচএসের যে আপনারা দুটো বই পেয়েছেন সেই দুটো বইয়ের একেবারে প্রথম খণ্ডতে পর্যায় 1 এবং 2-এ একক 9-তে শিল্প বিপ্লব কন্টেন্টটা আছে। আর পেজ সংখ্যা যদি ধরেন তাহলে 165 পেজে কিন্তু এই শিল্প বিপ্লব কন্টেন্টটা পাবেন। তো চলুন আমরা মূল আলোচনায় ঢুকি। তো ইংল্যান্ডের শিল্প বিপ্লব এটা আমরা আলোচনায় যদি ঢুকতে যাই তাহলে আমাদের ফার্স্ট জানতে হবে শিল্প বিপ্লব কথাটার অর্থ কী। আগেই আমরা আসি শিল্পের প্রসঙ্গ। তো শিল্পের প্রসঙ্গে এলে আমরা দেখতে পাবো যে উন্নত প্রযুক্তি, উন্নত বিজ্ঞানের যথাযোগ্য প্রয়োগের মধ্য দিয়ে একটা বিস্তীর্ণ অঞ্চলে যখন কারখানার বা একটা যন্ত্রনির্ভর কারখানার যখন বিকাশ ঘটে তখন সেই যন্ত্রনির্ভর কারখানাকে আমরা বলি শিল্প। আর বিপ্লব কথাটার অর্থ কী? বিপ্লব কথাটার অর্থ হলো এমন কোনো ঘটনা যেটা আর্থসামাজিক ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনে। তো আমরা দেখতে পাচ্ছি যে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে যে শিল্প শুরু হওয়ার যে প্রক্রিয়া শুরু হলো বা শিল্প বিপ্লব তৈরি হওয়ার যে প্রক্রিয়া শুরু হলো, এই শিল্প গঠনের প্রক্রিয়া আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে এবং বিপ্লবাত্মক পরিবর্তন সাধন করেছে। এবং শিল্পের হাত ধরেই যে আর্থসামাজিক পরিবর্তন বা বিপ্লব সংগঠিত হয়েছিল বলে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের শিল্পের এই বিস্তারকে আমরা ইংল্যান্ডের শিল্প বিপ্লব হিসাবে চিহ্নিত করি বা সূচিত করি। তো এই গেল হচ্ছে শিল্প বিপ্লব সম্পর্কে প্রাথমিক ধারণা। এবারে আমরা আসব যে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব সংগঠিত হলো সেই শিল্প বিপ্লব সংগঠিতকরণের ক্ষেত্রে পূর্ব প্রেক্ষাপট কী ছিল সেটা আমরা একটু জানব। তো আমরা দেখতে পাই যে 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে একটা গৌরবময় বিপ্লব সংগঠিত হচ্ছে। সেই গৌরবময় বিপ্লবের মধ্য দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডে একটা রাজনৈতিক স্থিতিশীলতা, একটা রাজনৈতিক স্থিতাবস্থা তৈরি হচ্ছে এবং এই রাজনৈতিক অনুকূলতার সুযোগে আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডে ব্যাংক অফ ইংল্যান্ড স্থাপিত হচ্ছে, যে ব্যাংক অফ ইংল্যান্ড অকাতরে শিল্প এবং কলকারখানা স্থাপনের জন্য অর্থ বিনিয়োগ করছে। ফলে শিল্পোদ্যোগী যারা ব্যক্তি ছিলেন তারা এই ব্যাংক অফ ইংল্যান্ড থেকে ঋণ সংগ্রহ করে সেই অর্থ তারা কি করেছিল, শিল্প কলকারখানাতে ব্যবহার করেছিল। এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিল্প বিপ্লবের একটা প্রাথমিক অর্থনৈতিক কাঠামো কিন্তু রচনা এই সময় হয়ে গেছিল। এর পাশাপাশি আমরা দেখতে পাবো যে কৃষিক্ষেত্রে এবং শিল্পক্ষেত্রে ব্যাপক পরিমাণে হচ্ছে সরকারি অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের যে বৈজ্ঞানিক আবিষ্কার, পাশাপাশি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ইংল্যান্ডের ভৌগোলিক আবিষ্কার এবং কৃষির ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব, এই সকল প্রেক্ষাপট মূলত পক্ষে ইংল্যান্ডের শিল্প বিপ্লব তৈরি করা বা ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংগঠিতকরণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিকাঠামো বা পরিবেশ তৈরি করে গেছিল। তো এই গেল হচ্ছে পূর্ব প্রেক্ষাপট। এবারে আমরা আসি যে ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার ক্ষেত্রে কতগুলো কারণ ছিল। তো প্রথম যেটা আসছে সেটা হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কার। তো অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি
সেগুলো হচ্ছে ইংল্যান্ডে ব্যাপকভাবে হচ্ছে তৈরি হতে শুরু করে। এছাড়া যদি আমরা দেখি যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল বস্ত্রবয়ন শিল্পকে কেন্দ্র করে। আর এই বস্ত্রবয়ন শিল্পের যে অনুসারী যন্ত্রপাতি বা বস্ত্রশিল্পের উপযোগী বা প্রয়োজনীয় যে যন্ত্রপাতি এই সময় কিন্তু ইংল্যান্ডে তৈরি হয়ে গেছিল বিভিন্ন বৈজ্ঞানিকের হাত ধরে এবং বৈজ্ঞানিক গবেষণার মধ্য দিয়ে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো জন কের হচ্ছে উড়ন্ত মাকু, এছাড়া হচ্ছে হারগ্রিভসের হচ্ছে স্পেনিং জেনি, জেমস ওয়াটের হচ্ছে বাষ্পচালিত ইঞ্জিন, এছাড়াও আর্করাইটারের হচ্ছে ওয়াটার ফ্রেম। তো এই সকল যন্ত্রগুলো আবিষ্কারের সঙ্গে সঙ্গে বস্ত্রবয়ন শিল্পে একটা যুগান্তকারী পরিবর্তন আসছে। আর এই বস্ত্রবয়ন শিল্পকে কেন্দ্র করে ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংগঠিত হয়। তাহলে এই ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার এবং বৈজ্ঞানিক গবেষণার মধ্য দিয়ে শিল্পের অনুসারী যন্ত্রপাতিগুলোর আবিষ্কার মূলত পক্ষে শিল্প বিপ্লবের একটা কাঠামো তৈরি করে দিয়েছিল। এরপরে আমরা আসব যে ইংল্যান্ডের যে কৃষি বিপ্লব সেটাকে কিভাবে হচ্ছে শিল্প বিপ্লবকে প্রভাবিত করেছিল, অর্থাৎ ইংল্যান্ডের যে সংগঠিত কৃষি বিপ্লব সেই কৃষি বিপ্লব কিভাবে শিল্পকে প্রভাবিত করেছিল সে সম্পর্কে আমরা আলোচনায় আসব। তো আমরা দেখতে পাবো যে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি ক্ষেত্রে কৃষিক্ষেত্রে কিন্তু একটা যুগান্তকারী বিপ্লব বা একটা যুগান্তকারী পরিবর্তন এসেছিল। বিশেষ করে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কৃষিক্ষেত্রে উন্নত বীজ প্রয়োগ করা হচ্ছে, উন্নত সার প্রয়োগ করা হচ্ছে, উন্নত কীটনাশক ঔষধ ব্যবহার করা হচ্ছে, কৃষিক্ষেত্রে উন্নত যন্ত্রপাতি এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এছাড়াও ফসল বৃদ্ধিকরণের জন্য হাইব্রিড কৃষি পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে ইংল্যান্ডে প্রচুর পরিমাণে হচ্ছে কৃষিজ কাঁচা মাল তৈরি হচ্ছে, আর এই কাঁচা মালগুলো কিন্তু শিল্পের প্রয়োজনীয় কাঁচা মাল হিসাবে ব্যবহার হচ্ছে। যেমন হচ্ছে ইংল্যান্ডের অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রচুর পরিমাণে হচ্ছে কার্পাস উৎপাদিত হয় এবং প্রচুর পরিমাণে হচ্ছে পাট কিন্তু বিভিন্ন জায়গায় উৎপাদিত হচ্ছে। এই কার্পাস পাট মূলত পক্ষে ইংল্যান্ডের পাট শিল্প এবং কার্পাস বয়ন শিল্পের কিন্তু বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আচ্ছা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডে যেমন হচ্ছে কৃষি বিপ্লব সংগঠিত হয়েছিল তেমনি পশু প্রতিপালনের ক্ষেত্রেও কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন আসে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের বিস্তীর্ণ পশুচারণ ভূমিতে বিপুল পরিমাণে হচ্ছে গবাদি পশু প্রতিপালিত হয় এবং সেই গবাদি পশুর দুগ্ধ, গবাদি পশুর মাংস, গবাদি পশুর গায়ের চামড়া ইত্যাদিকে কেন্দ্র করে ছোট বড় বিভিন্ন শিল্প গড়ে ওঠে এবং বস্ত্রবয়ন শিল্পের পাশাপাশি উপশিল্প হিসাবে এই ধরনের ছোট বড় শিল্পগুলো কিন্তু বিকশিত হয় এবং এই ধরনের শিল্পগুলো কিন্তু মূলত পক্ষে শিল্প বিপ্লবের একটা প্রাক প্রেক্ষাপট তৈরি করে গেছিল। তো এই গেল মূলত পক্ষে কৃষি বিপ্লবের ঘটনা। এরপরে আসবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এনক্লোজার সিস্টেম। তো ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংগঠিতকরণের ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, সেটা হচ্ছে এনক্লোজার সিস্টেম। তাহলে এনক্লোজার সিস্টেমটা আলোচনা করতে গেলে আমাদের ইংল্যান্ডের প্রাক কৃষি ব্যবস্থা সম্পর্কে ধারণা আমাদের রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আগে ইংল্যান্ডে ছোট ছোট কৃষকরা কিন্তু জমিতে চাষ করতো এবং তাদের হাতে যেমন অর্থনৈতিক সংস্থান ছিল সেই অর্থ তারা হচ্ছে কৃষিক্ষেত্রে ব্যবহৃত করে তারা শস্য উৎপাদন করত। সেক্ষেত্রে দেখা যায় যে গরিব কৃষকদের হচ্ছে কৃষিক্ষেত্রে উৎপাদন কম, আবার ধনী কৃষকদের কৃষিক্ষেত্রে উৎপাদন বেশি। কিন্তু পরবর্তী পর্যায়ে কৃষির যখন বাণিজ্যিকীকরণ হলো এবং কৃষির হচ্ছে কৃষি শস্যের হচ্ছে বিদেশে রপ্তানি হতে শুরু করলো, তখন কৃষিটা একটা লাভজনক ইনকামের সোর্সে পরিণত হলো। সেই সময় আমরা দেখতে পাই যে জমিদার, সামন্ত প্রভু এবং মহাজন তারা কিন্তু কৃষিক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে শুরু করে। তারা এই ছোট ছোট কৃষকদের কাছ থেকে জমি ক্রয় করে নিচ্ছে, ক্রয় করে নিয়ে একটা বিশাল একর জমি, হাজার হাজার একর জমি, শ একর জমি তারা কিনে নিচ্ছে। কিনে নিয়ে পুরো জমিটা তারা প্রাচীর দিয়ে হচ্ছে এনক্লোজ করে দিচ্ছে, ঘিরে রাখছে এবং ঘিরে সেই বিস্তীর্ণ জমির মধ্যে তারা হচ্ছে কৃষিকাজ করছে। এবং কৃষি জমি বিশাল হওয়ার কারণে সেখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছে, সার, কীটনাশক, ঔষধ এবং কৃষিক্ষেত্রে উন্নত টেকনোলজি ব্যবহার করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বৃহত্তর কৃষিক্ষেত্রে বা বৃহত্তর এনক্লোজার সিস্টেমের মধ্যে প্রচুর পরিমাণে হচ্ছে উদ্বৃত্ত ফসল উৎপাদন হচ্ছে। আর এই উদ্বৃত্ত ফসলের ফলে আমরা কি দেখতে পাচ্ছি, কৃষির বাণিজ্যিকীকরণ হচ্ছে। এই উদ্বৃত্ত ফসল বাজারজাতকরণের মাধ্যমে সামন্ত প্রভু জমিদারদের হাতে বা এনক্লোজারে যারা অর্থ বিনিয়োগ করেছিল তাদের হাতে প্রচুর মুনাফা চলে আসছে। সেই মুনাফা তারা শিল্প গঠনের যখন অনুকূল পরিবেশ তৈরি হলো তখন শিল্পক্ষেত্রে সেই পুঁজিটা বিনিয়োগ করলো। এইভাবেই সামন্ত প্রভু বা জমিদাররা তারা তাদের পূর্ববর্তী যে তকমা সেই তকমাটাকে ঝেড়ে ফেলে তারা হচ্ছে শিল্পপতির তকমা গায়ে মেখে নিয়ে তারা শহুরে শিল্পপতি হিসাবে আত্মপ্রকাশ করলো। এইভাবেই এনক্লোজার সিস্টেম মূলত পক্ষে
শিল্পের জন্য অর্থ সরবরাহ করেছিল এবং প্রয়োজনীয় অর্থ মানে হচ্ছে সরবরাহ করে শিল্প গঠনের একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছিল। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এনক্লোজার যে সিস্টেম, সেই এনক্লোজার সিস্টেমের ফলে বহু কৃষক তারা তাদের ছোট ছোট জমিগুলোকে তারা জমিদার মহাজনদের কাছে বিক্রি করে দিতে বাধ্য হয়। এর ফলে এই সকল ছোট কৃষকরা তারা গ্রামে আর অন্য কোনো কাজ পায়নি, ফলে তারা কি করে শহরে চলে আসতে শুরু করে এবং শহরে এসে যখন দেখে যে শহরে কলকারখানা গড়ে উঠেছে তখন তারা সেখানে গিয়ে কলকারখানার শ্রমিকের পেশা গ্রহণ করে। এইভাবেই এনক্লোজার সিস্টেমের মাধ্যমে একদিকে যেমন জমিদার মহাজন শ্রেণী সামন্ত প্রভুদের হাতে যেমন বিপুল পরিমাণে অর্থ এসেছিল, সেই অর্থ তারা শিল্পক্ষেত্রে ব্যয়িত করে বা ব্যবহার করে তারা শিল্পকে সমৃদ্ধ করেছিল। আবার এনক্লোজার সিস্টেমের মধ্য দিয়ে কৃষকরা শ্রমিক শ্রেণীতে পরিণত হয়ে শিল্পকর্মে নিযুক্ত হয়েছিল, শিল্প শ্রমিকের পেশায় অবতীর্ণ হয়েছিল। এইভাবেই এনক্লোজার সিস্টেম শিল্প বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল। এছাড়াও আমরা দেখতে পাবো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল মূলধনের প্রাচুর্য। তো এই মূলধনের প্রাচুর্যতা আমরা ইংল্যান্ডে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্যাপক পরিমাণে দেখছি। বিশেষ করে ইংল্যান্ড ইউরোপের বিভিন্ন দেশগুলিতে, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশগুলিতে, এশিয়া এবং আফ্রিকার অনুন্নত দেশগুলিতে ইংল্যান্ড তার সামরিক ক্ষমতার জোরে উপনিবেশ গড়ে তুলেছিল। সেই উপনিবেশিক দেশগুলি থেকে ইংল্যান্ড প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করেছিল, আর এই সংগৃহীত অর্থ তারা কিন্তু শিল্পের ক্ষেত্রে ব্যবহার করেছিল। যেমন ভারতের ক্ষেত্রে দেখা যায় যে ইংল্যান্ড ভারতের শাসন ব্যবস্থা প্রণয়ন করে ভারত থেকে প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করে সেই অর্থকে কাজে লাগিয়ে তারা ব্যবসা করেছিল, শিল্পে হচ্ছে অর্থ বিনিয়োগ করেছিল। এইভাবেই বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে মূলধনের যোগান কিন্তু ইংল্যান্ডে অব্যাহত ছিল। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সিস্টেম, যে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় ইংল্যান্ডে অলরেডি প্রচুর পরিমাণে ব্যাংক তৈরি হয়ে গেছিলো এবং সেই ব্যাংকগুলো শিল্পর জন্য অনুপ্রেরণা জুগিয়েছিল এবং যারা শিল্পোদ্যোগী মানুষ তাদেরকে প্রচুর পরিমাণে অর্থ ঋণ দিয়েছিল। আর এই শিল্পোদ্যোগী মানুষরা ব্যাংক থেকে লোন নিয়ে বা ঋণ নিয়ে তারা শিল্প কলকারখানাতে অর্থ বিনিয়োগ করেছিল। এবারে আমরা আসব যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, সেটা হচ্ছে ইংল্যান্ডের অনুকূল আবহাওয়া বা অনুকূল জলবায়ু। তো মূলত পক্ষে ইংল্যান্ড উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী স্থানে কিন্তু অবস্থান করেছিল। এর ফলে ইংল্যান্ডের আবহাওয়া ছিল অত্যন্ত পরিমাণে আর্দ্র, যেহেতু উত্তর সাগরের সামুদ্রিক আবহাওয়ার প্রভাব ছিল এবং আটলান্টিক মহাসাগরের আর্দ্র আবহাওয়ার একটা প্রভাব ইংল্যান্ডের ওপর পড়েছিল। ফলে ইংল্যান্ডের আবহাওয়া এবং জলবায়ু ছিল আর্দ্র প্রকৃতির। আর এই আর্দ্র জলবায়ুতে মূলত পক্ষে সুতো পাকানো, আটি বাঁধা এবং সেই আটি সুতো থেকে হচ্ছে বস্ত্র বয়ন বা বস্ত্র তৈরি করা ইত্যাদির ক্ষেত্রে এই আবহাওয়াটা ছিল অত্যন্ত অনুকূল। ফলে এই অনুকূল আবহাওয়ার কারণে ইংল্যান্ডে অতি সহজেই বস্ত্রবয়ন শিল্পের বিকাশ ঘটেছিল। তার পাশাপাশি আমরা জানি যে কোনো দেশে যদি আবহাওয়াটা শীত আবহাওয়া হয় তাহলে সেই শীত আবহাওয়া অঞ্চলের মানুষরা কিন্তু অত্যন্ত কর্মঠ হয়। তো ইংল্যান্ডের আবহাওয়া যেহেতু শীতল ছিল বা ঠান্ডা ছিল, সেই কারণেই কিন্তু ইংল্যান্ডের মানুষরা অত্যন্ত কর্মঠ ছিল। আর এই কর্মঠ মানুষ যখন শিল্পের কাজে নিয়োজিত হয়েছিল তখন কিন্তু শিল্প উৎপাদনের পরিমাণ অনেক গুণ বেড়ে গেছিল। ফলে এই আবহাওয়া বা ইংল্যান্ডের অনুকূল জলবায়ু ইত্যাদি কিন্তু ইংল্যান্ডের পরোক্ষভাবে শিল্পের বিকাশে প্রভাবিত করেছিল। তো এই গেল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবারে আমরা আসব যে কাঁচামালের প্রাচুর্য। তো ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংগঠিতকরণের ক্ষেত্রে কিন্তু কাঁচামালের প্রাচুর্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা শিল্পের বিকাশের ক্ষেত্রে আমরা দেখি যে হচ্ছে প্রচুর পরিমাণে লোহার দরকার হয়, একটা শিল্পের বিকাশের ক্ষেত্রে আমরা দেখি প্রচুর পরিমাণে কিন্তু কয়লার দরকার হয়, আর প্রচুর পরিমাণে টিন এবং অন্যান্য ধাতব পদার্থের দরকার হয়। এই সকল খনিজ পদার্থ প্রচুর পরিমাণে ইংল্যান্ডের বিভিন্ন খনিগুলোতে পাওয়া গেছিল। এছাড়াও আমরা যদি দেখি যে ইংল্যান্ডে যে শিল্পগুলো গড়ে উঠেছিল সেই শিল্পের যে প্রয়োজনীয় যে কৃষিজ যে কাঁচামাল, সেই কাঁচামাল ইংল্যান্ডে যেমন প্রচুর পরিমাণে পাওয়া গেছিল, আবার ইংল্যান্ড কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে ইংল্যান্ড তার উপনিবেশ দেশগুলিতে অর্থাৎ এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশগুলিতে যে ইংল্যান্ড উপনিবেশ স্থাপন করেছিল সেই দেশগুলি থেকে কিন্তু ইংল্যান্ড কাঁচামাল সংগ্রহ করেছিল। উদাহরণ হিসাবে আমরা বলি যে ইংল্যান্ডে যে বস্ত্রবয়ন শিল্প গড়ে উঠেছিল সেই বস্ত্রের প্রয়োজনীয় কাঁচামাল কিন্তু ভারতবর্ষ থেকে সংগ্রহ করা হয়েছিল। কাঁচা কার্পাস সংগ্রহ করে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয় এবং সেই কাঁচা কার্পাসকে কাজে লাগিয়ে ইংল্যান্ডে বস্ত্র তৈরি করা হয়। এইভাবেই কাঁচামালের সরবরাহটা কিন্তু ইংল্যান্ডে অটুট ছিল, সে বিভিন্ন কারণেই হোক না কেন বা যে কোনো কারণেই হোক না কেন। এরপরে চলুন
আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে সুলভ শ্রমিক। তো আমরা দেখতে পাচ্ছি যে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের জনসংখ্যা কিন্তু অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল। প্রচুর পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পায় বিজ্ঞান প্রযুক্তির জোরে এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির জোরে। ইংল্যান্ডের আমরা দেখতে পাচ্ছি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি প্রচুরভাবে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই জনসংখ্যা বৃদ্ধির ফলে হিউজ পরিমাণে মানুষ তারা শিল্প এবং কলকারখানাতে কিন্তু নিয়োজিত হচ্ছে। ফলে শিল্প কলকারখানাতে যে লোকবল দরকার হয় সেই লোকবল সরবরাহ করা হয়েছিল এই বর্ধিত জনসংখ্যা থেকে। অর্থাৎ এই বর্ধিত জনসংখ্যা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের অনুসারী হিসাবে কাজ করেছিল। আচ্ছা, এছাড়াও আমরা আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আসবো, সেটা হচ্ছে বাজার ব্যবস্থা। তো ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রসারের ক্ষেত্রে কিন্তু বাজার ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো ইংল্যান্ডে একদিকে জনসংখ্যা বৃদ্ধির ফলে ইংল্যান্ডের অভ্যন্তরে একটা আভ্যন্তরীণ চাহিদা বা বাজারের জন্ম হয়েছিল, যে আভ্যন্তরীণ চাহিদা ইংল্যান্ডের শিল্পকে অনুপ্রাণিত করে। আবার ইংল্যান্ড কী করেছিল, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশগুলিতে কলোনি স্থাপন করার ফলে বা উপনিবেশ স্থাপন করার ফলে বা শাসন ব্যবস্থা স্থাপন করার ফলে সেই সকল অঞ্চলে ইংল্যান্ড তার প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করেছিল, আবার উৎপাদিত পণ্যদ্রব্য সেখানে হচ্ছে বিক্রি করেছিল। ফলে ইংল্যান্ড একদিকে আভ্যন্তরীণ বাজার পেয়েছিল, আবার বৈদেশিক ক্ষেত্রে তার বাজার প্রসারিত ছিল। এর ফলেই ইংল্যান্ড এই বাজারের উপর ভিত্তি করে, আভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজারের উপর ভিত্তি করে তার শিল্পের প্রসার ঘটিয়েছিল। এর পরের পয়েন্টে আসব যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ছিল, বা ভূমিকা আরও একটা কিন্তু কারণ ছিল। সেই কারণটা হলো পুটিং আউট ব্যবস্থা। তো পুটিং আউট ব্যবস্থাটা কি? পুটিং আউট ব্যবস্থা হচ্ছে এমন একটি সিস্টেম, যে সিস্টেমে একজন ব্যবসায়ী সে কারিগর শ্রেণীর মধ্যে মধ্যস্থতা করে। এবারে একটা কারিগর সে যখন কোনো কিছু উৎপাদন করবে, তার জন্য তার দরকার হচ্ছে কাঁচামাল, আর এই কাঁচামালটাকে সরবরাহ করবে মধ্যস্থতাকারী ব্যবসায়ী। আবার কারিগর সেই কাঁচামালকে কাজে লাগিয়ে যখন পণ্যদ্রব্য উৎপাদন করবে, সেই পণ্যদ্রব্য কার কাছে বিক্রি করবে? মধ্যস্থতাকারী ব্যবসায়ীর কাছে বিক্রি করবে। এইভাবেই কাঁচা মাল সংগ্রহ এবং শিল্পজাত পণ্যদ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে আর হচ্ছে কারিগর সম্প্রদায়ের মানুষ তারা বাজারে যাচ্ছে না, তারা হচ্ছে মধ্যস্থতাকারী ব্যবসায়ী শরণাপন্ন হচ্ছে। আর এই মধ্যস্থতাকারী যে ব্যবসায়ী শরণাপন্ন হওয়ার কারণে এই মধ্যস্থতাকারী ব্যবসায়ী এরা প্রচুর পরিমাণে কিন্তু অর্থ উপার্জন করছে এবং প্রচুর পরিমাণে মূলধন সংগ্রহ করছে। এবং এই মধ্যস্থতাকারী হিসাবে তারা কাজ করার ফলে তাদের হাতে যে প্রচুর পরিমাণে উদ্বৃত্ত অর্থ এসেছিল পুটিং আউট সিস্টেমের মধ্য দিয়ে, সেই অর্থ তারা কি করেছিল? শিল্প এবং কলকারখানাতে ব্যবহার করে এবং এর ফলে শিল্পের বিকাশ ঘটে এবং তারা শিল্পপতি সম্প্রদায় হিসাবে কিন্তু তারা আত্মপ্রকাশ করেছিল। এইভাবেই পুটিং আউট সিস্টেম ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে সুনিশ্চিত করেছিল। এই গেল মূল বিষয়। এবারে আমরা আসবো ইংল্যান্ডের শিল্প বিপ্লবের মূল বৈশিষ্ট্য। তো ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কতগুলো বৈশিষ্ট্য ছিল, যেগুলো এই পূর্ববর্তী আলোচনাতে বলেছি। আরেকবার আমি পয়েন্ট আকারে বলে দিচ্ছি। এক ছিল মালিক শ্রেণী ও শ্রমিক শ্রেণীর আবির্ভাব। তাহলে ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংগঠিতকরণের যে ক্ষেত্রে মালিক শ্রেণীর যেমন আবির্ভাব ছিল, তেমনি হচ্ছে কৃষিক্ষেত্র থেকে বহু কৃষক তারা কৃষি প্রফেশনটা ত্যাগ করে শিল্পে নিযুক্ত হয়ে তারা শিল্প শ্রমিক হিসাবে তারা হচ্ছে ব্যাপিত হয়েছিল। এর ফলে একদিকে শিল্পের বিকাশের ক্ষেত্রে যেমন মালিকেরও ভূমিকা ছিল, তেমনি শ্রমিকের ভূমিকা কিন্তু অবশ্যই ছিল, শিল্প শ্রমিকের ভূমিকা অবশ্যই ছিল। এছাড়াও নতুন নতুন যন্ত্র, নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে সুনিশ্চিত করেছিল। আভ্যন্তরীণ বাজার, বৈদেশিক বাজার ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল। বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যাপক ব্যবহার যা একদিকে যেমন কৃষিক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনে, তেমনি শিল্পক্ষেত্রেও যুগান্তকারী বিপ্লবাত্মক পরিবর্তন এনেছিল। এছাড়াও আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আসব, যে ইংল্যান্ডের রাজনৈতিক স্থিতিশীলতা ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে সুনিশ্চিত করেছিল। আমরা জানি যে কোনো দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি অস্থিতিশীল হয়, যে কোনো দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি গণ্ডগোল হয় বা যদি অরাজনৈতিক পরিস্থিতি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে সেখানে শিল্প গঠনের অনুকূল পরিবেশ কিন্তু তৈরি হয় না। ইংল্যান্ডে কিন্তু তার ব্যতিক্রম ছিল। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে আমরা যদি দেখি যে ইংল্যান্ডে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় ছিল এবং ইংল্যান্ডে রাজনৈতিক একটা সমৃদ্ধির যুগ চলছিল সেই সময়। আর এই রাজনৈতিক সমৃদ্ধি বা এই রাজনৈতিক স্থিতিশীলতার যুগে শিল্প যথেষ্ট পরিমাণে উন্নতি লাভ করেছিল এবং শিল্প যথেষ্ট পরিমাণে অনুপ্রাণিত হয়েছিল। এই গেলই হচ্ছে আজকের ক্লাসের আলোচ্য বিষয় বা ইউটিউবে আমার শিল্প বিপ্লব সংক্রান্ত আলোচ্য বিষয়। আর পরবর্তী কন্টেন্ট নিয়ে অবশ্যই আমি আপনাদের সামনে হাজির হব, অন্য কোনো বিষয় নিয়ে, হয়তো কোনো সাবজেক্টিভ বিষয় নিয়ে বা কোনো এমসিকিউ বিষয় নিয়ে।
আপাতত এই পর্যন্ত, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।